আমার কথা শোনা যাচ্ছে? ম্যাম না ম্যাম এতক্ষণ শোনা যাচ্ছে নো ম্যাম, শোনা গেল ম্যাম। এইমাত্র শোনা গেল তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ওকে ওকে, ঠিক আছে, বুঝেছি। আচ্ছা, সো স্ক্রিনটা শো করছে তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। Okay, so at first we will start with unit. আচ্ছা, যেহেতু এটা আমাদের একটা রিপিট ক্লাস হচ্ছে, আমি তোমাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করব, তোমরা যারা ফার্স্ট থেকেই ক্লাস করেছো তারাও একটু বলো তো হোয়াট ইজ ইউনিট। আমি এখন ডেফিনেশনটা স্ক্রিনে শো করবো না, তোমরা একটু নিজেদের ভাষায় বলতে চেষ্টা করো যে হোয়াট ইজ ইউনিট। হ্যালো, হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ, মানে কেউ কি ট্রাই করছো নাকি আমার কথা শোনা যাচ্ছে না? বুঝতে পারছি না আমি। শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, ইউনিটের বাংলা কি সেটাই বলো। একক। একক। আচ্ছা আচ্ছা, সুন্দর করে ডেফিনিশন দিতে হবে না, জাস্ট আমাকে বলো যে একক এই নামটা থেকে আমরা কি বুঝতে পারি, কিরম ব্যাপারটা। আমি তোমাদের প্রপার ডেফিনিশন, সুন্দর মুখস্থ করা ডেফিনিশন চাইছি না, জাস্ট একটা ইন্টারাকশন ক্লাসে, জাস্ট একটা একক, ধরো একটা লেমন, তোমার ভাই বা বোন কাউকে একটা তুমি বলছো, কি বলবে? কোনো কিছুর মান বোঝাতে গেলে যে সংখ্যা মানটা ইউজ করা হয় তাকে একক বলে। একক কেন? একক কথাটার মানে কোন সংখ্যাটাকে ইন্ডিকেট করছে মেনলি? ওয়ান। গুড। ইউনিট মানেও কিন্তু ওয়ান সংখ্যাটাকে ইন্ডিকেট করছে, একক মানেও কিন্তু এক এই সংখ্যাটাকে ইন্ডিকেট করছে। দ্যাট ইজ, আমরা প্রথমেই কোনো কিছু মেজার করতে গেলে আমাদের ফার্স্টে জানতে হবে যে এই জিনিসটা যে আমি মেজার করছি এটার একের মাত্রাটা কত। কেন একের মাত্রা নিয়ে আমরা এত বেশি কনসার্ন? না, আমরা জানি যে কোনো মেজারমেন্ট তাকে আমরা যদি ইউনিটটা জেনে নিই, আমরা প্লেন অ্যান্ড সিম্পল ম্যাথমেটিক্সে জানি যে 1 ইন্টু এনিথিং সেই জিনিসটাই আমাকে দেয়। তো আমি যদি কোনো একটা জিনিসের মেজারমেন্টের মিনিমাম অ্যামাউন্ট, দ্যাট ইজ দ্য 1th অ্যামাউন্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যামাউন্ট, ফার্স্ট ইউনিট, ফার্স্ট একটা সেকশন, সেটা কত সেইটা যদি জানতে পারি, তাহলে যে জিনিসটাকে মাপছি সেইটা ওই একক অ্যামাউন্ট, দ্যাট ইজ ওই ইউনিট অ্যামাউন্টের, দ্যাট ইজ দ্য বেস, আমি যেটাকে নাকি একটা আইডিয়াল ধরেছি যে এই অ্যামাউন্টটা হচ্ছে 1, সেই অ্যামাউন্টের থেকে কত গুণ সেটা আমরা কিন্তু চট করে মেজার করে ফেলতে পারি। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ইউনিট। যে কোনো জিনিস জানতে গেলে আমি যদি একটা জানতে পারি, যেমন ধরো আমরা যখন তোমরা মনে করে, জানি না অত ছোটবেলার কথা মনে আছে কিনা, যখন একদম ছোটবেলায় তোমরা 1 2 3 4 শিখেছিলে, তোমরা কিন্তু জিরোটা আগে শেখোনি, তোমরা আগে কিন্তু 1 to 10 শিখেছিলে, তারপরে মানে 10 আসার পরে কিন্তু তোমরা জানতে পারলে হ্যাঁ জিরো বলেও একজন কিছু এক্সিস্ট করে। তো যদিও আমরা জানি যে 1 এর আগে জিরো আছে, আমরা জিরোটাকে নিই না, বিকজ জিরো হ্যাভ মেনি ডিফারেন্ট আদার কাইন্ড অফ প্রপার্টিস। উই অলওয়েজ স্টার্ট উইথ 1, এবং সেখানেও কিন্তু 1 দিয়ে স্টার্ট করার ওই একটাই উদ্দেশ্য যে 1টা হচ্ছে প্রথম, তার দুগুণ হচ্ছে 2, তার 3 গুণ হচ্ছে 3। মানে এই তোমরা যদি বেসিক ম্যাথমেটিক্স একদম তোমরা ধরো 3-4 বছর বয়সে যেগুলো শিখেছো, তোমাদের মনে থাকার কথা নেই, বা তোমাদের ভাই বোন বা ভাইপো ভাইজি বা এরকম গোছের যারা এখন ধরো 3-4 বছর বয়স, তাদেরও দেখবে যখনই শুরু করা হয় 1 দিয়ে শুরু করা হয়, দ্যাট ইজ ইউনিট দিয়ে শুরু করা হয়। ইউনিটের ব্যবহারটা ওইখানেই আসে, দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য বেস। ওই বেসটা জানা থাকলে বেসের ওপর ভিত্তি করে কোন যে জিনিসটা আমি মেজার করছি, দ্যাট মে বি মাস, দ্যাট মে বি লেন্থ, দ্যাট মে বি টাইম, দ্যাট মে বি কারেন্ট, দ্যাট মে বি এনিথিং, আমরা যদি ইউনিটটা জানি তাহলে অন্য জিনিসগুলো সেই ইউনিটের জাস্ট কত গুণ
সেটা আমরা জাস্ট ওই ইউনিট অ্যামাউন্টের সাথে মাল্টিপ্লাই করে গেলেই জিনিসটা পেয়ে যাবো। দ্যাট ইজ দ্য এসেন্স অর দ্য ইম্পর্টেন্স অফ ইউনিট। বোঝা গেল? তাহলে একটুখানি দেখে নিই ইউনিটের ডেফিনেশনটা, আমরা একটু দেখে নিই। A unit of measurement কি বলছে, is a definite magnitude that is used as a standard of measurement, যেটা আমি এক্ষুনি বললাম যে একটা স্ট্যান্ডার্ডকে ধরবো এবং অন্য যে জিনিসগুলো সেটা ওই স্ট্যান্ডার্ডের থেকে কত গুণ, that should I measure. Any other quantity of that kind can be expressed as a multiple of that unit. So this is the essence of unit. এবার যারা নতুন এসছো তারা আগে বলো তো যে if there is there any problem regarding the definition of unit? No, ma'am. আচ্ছা, পুরনো যারা আছো তারা তো তাদের এটা রিপিট ক্লাস হচ্ছে, যারা নতুন এসছো তাদের কোনো প্রবলেম হচ্ছে ইউনিট ব্যাপারটা বুঝতে, আর কোনো অসুবিধা আছে? ইম্পর্টেন্স অফ ইউনিট একটু ইন্টারাকশন করো, হ্যাঁ না কিছু বলো, নাহলে আমি বুঝতে পারবো না। No, ma'am. আমি তো একটা গলাই শুনতে পাচ্ছি। ওকে, চলো পরেরটা স্টার্ট করা যাক। তো লেট আস হ্যাভ সাম এক্সাম্পল। যাদের এখনো ক্লিয়ার হয়নি তারা ব্যাপারটা একটুখানি এই এক্সাম্পলটা স্টাডি করে বুঝতে পারবে। ধরো আমরা একটা লেন্থ মাপছি, দ্য লেন্থ ইজ 5 সেন্টিমিটার। তো এই 5 সেন্টিমিটারটা অ্যাকচুয়ালি আমরা যখন মাপতে যাব তাহলে আমাদের অবভিয়াসলি অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ 1 সেন্টিমিটার। ইউনিটটা যদি না জানি তাহলে আমাদের 5 সেন্টিমিটার সম্বন্ধে কোনো আইডিয়া হবে না। 1 সেন্টিমিটার কত সেটা জানা থাকলেই একমাত্র আমি 5 সেন্টিমিটার বললেই আমি বুঝতে পারবো যে 1 সেন্টিমিটারের 5 গুণ। ওকে, সো দ্যাট ইজ দ্য এসেন্স অফ ইউনিট, উই হ্যাভ টু নো দ্য স্ট্যান্ডার্ড ওয়ান। এই যে স্ট্যান্ডার্ড ওয়ান এইটা কিন্তু মানে ইউনিভার্সাল। এমন নয় যে আমি যেটাকে 1 সেন্টিমিটার বললাম তোমরা সেটাকে বললে যে না এটা আমরা 1 সেন্টিমিটার ধরবো না, আর একটু বেশি কি 1 সেন্টিমিটার ধরবো। এইবার তোমাদের ইউনিট সম্বন্ধে আর দু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কোনো কোনো ধরো এই লেন্থই ধরো মাপছি, লেন্থ কখনো আমরা সেন্টিমিটার মাপছি, কখনো কিলোমিটারে মাপছি, কখনো মিলিমিটারে মাপছি, কখনো মাইক্রোমিটারে মাপছি, কখনো আবার লাইট ইয়ারে মাপছি। তো তাহলে এইগুলো বুঝতে পারছো যে কিলোমিটার বা লাইট ইয়ার বা এই ধরনের যে ইউনিট গুলো, দিজ আর ভেরি লার্জ অ্যামাউন্ট অফ ইউনিট। whereas যেগুলো আমরা ছোট অ্যামাউন্ট অফ ইউনিট, দ্যাট ইজ সেন্টিমিটার, মিলিমিটার বা মাইক্রোমিটার বা ন্যানোমিটার, এইগুলো হচ্ছে অনেক ছোট অ্যামাউন্ট অফ ইউনিট। তো এই খুব ছোট অ্যামাউন্ট অফ ইউনিট, খুব বড় অ্যামাউন্ট অফ ইউনিট, এই জিনিসগুলো আমাদের কেন দরকার? মাপছি তো একটা লেন্থই, ফিজিক্যাল ইজ সেম। এই কার অডিও অন আছে একটু অফ করো বাবা, ঘস ঘস আওয়াজ হচ্ছে। যেই ডিস্টেন্স যেরকম হবে তার রেসপেক্টেই তো আমরা ইউনিট দিয়ে মেজার করব। লাইট ইয়ার যেটা সেটা অনেক অনেক বেশি ডিস্টেন্স, তাই জন্য আমরা লাইট ইয়ারটা ব্যবহার করছি। যেটা মিলিমিটার বা ন্যানোমিটার বা মাইক্রোমিটার সেগুলোর ডিস্টেন্সটা হচ্ছে অনেক কম, তাই জন্য আমরা ওইটা ইউজ করছি। এক্স্যাক্টলি, আমি ভেরি গুড, আমি এই ইন্টারাকশনটাই চাইছিলাম যে তোমরা যারা পড়েছো তারাও একটু ইন্টারাক্ট করো। আমি তো বলছি তোমরা যেগুলো পড়েছো তোমরা সেগুলো যদি ইন্টারাক্ট করো, তোমাদের যদি কিছু প্রবলেম থেকে থাকে সেটা যেমন ক্লিয়ার হবে, যারা নতুন এসছে তাদেরও ব্যাপারটা একটু, তোমাদের বন্ধু তো তোমাদের থেকে ব্যাপারটা ক্যাচ আপ করতে অনেকের একটু শেকিনেস থাকে ম্যাডামদের কাছ থেকে বা স্যারদের কাছ থেকে, সেই ব্যাপারটাও কেটে যাবে। ওকে ওকে, প্লিজ ডু ইন্টারাক্ট যেরকম এখন করলে। তো তাহলে আমি এক্ষুনি যে এক্সাম্পলস গুলো দিলাম ও ঠিকই বলেছে যে আমরা যখন কোনো ছোট জিনিস মাপছি তখন সেটা যদি আমরা কিলোমিটার বা আরো বেশি কিছু ইউনিট দিয়ে ইউজ করি, মেজার করি, আমাদের মাপতে অনেক কষ্ট হয়। তো মেজারমেন্ট ব্যাপারটার উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের মানে যে কোনোই আমরা যাই করতে যাই না কেন, ইউনিট ব্যাপারটা ইন্ট্রোডিউস করা হয়েছে এই কারণে, টু ইজ আওয়ার মেজারমেন্ট প্রসেস। মেজারমেন্ট ব্যাপারটাকে ইজি করার জন্য করা হয়েছে, যে এক জানলাম তাহলে বাকিটা কত গুণ। তো তাহলে যেহেতু ব্যাপারটা ইজি করার জন্য আমাদেরকে এই সমস্ত ইউনিট, ডাইমেনশন, মেজারমেন্ট এগুলো আমাদেরকে ইন্ট্রোডিউস করা হয়েছে, সরি ইউনিটস, ডাইমেনশন, এরার, এই জিনিসগুলো আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে টু ইজ আওয়ার মেজারমেন্ট অ্যান্ড টু কমিউনিকেট আওয়ার মেজারমেন্ট সেন্স টু সামওয়ান আদার। মানে আমি যেটা বলছি 5 সেন্টিমিটার, তোমরা ওইদিকে বসে বুঝতে পারছো কোনটা 5 সেন্টিমিটার, এই ব্যাপারটা কমিউনিকেশন পারপাসে
যখন আমরা এই ব্যাপারটা ইউজ করছি, দ্যাট ইজ উই ট্রাই টু ইজ আওয়ার মেজারমেন্ট। কিভাবে আমরা খুব সহজে মেজার করতে পারি, তাহলেই বুঝতে পারছো একটা ছোট জিনিস যদি আমরা কিলোমিটারে মেজার করি সেটা কি আমাদের সুবিধা হবে? অবভিয়াসলি না। আবার যদি কোনো একটা বড় জিনিস আমরা ধরো মিলিমিটারে মাপতে শুরু করি, একটা ধরো এখান থেকে তোমার বাড়ির বাস স্টপের যে ডিস্টেন্স, তোমরা যেখানে বসে আছো সেখান থেকে তোমাদের বাস স্টপের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি আমরা মিলিমিটারে মাপতে শুরু করি তাহলে কি সেটা অনেক ইজি হবে? দ্যাট শুড নট বি ইজি অ্যাজ ওয়েল। এই কারণেই কিন্তু আমরা দেখবো যে আমরা মানে তোমাদের যাদের মনে কোশ্চেন আসতে পারে যে একটাই তো লেন্থ মাপছি, তাহলে লেন্থেরই একবার মিটার, একবার সেন্টিমিটার, একবার মাইক্রোমিটার, একবার কিলোমিটার, এইভাবে কেন মাপছি? কারণ বড় জিনিস মাপতে গেলে বড় ইউনিট নিলে আমাদের সুবিধা, ছোট জিনিস মাপতে গেলে ছোট ইউনিট নিলে আমাদের সুবিধা। ঠিক আছে? সো টু ইজ আওয়ার মেজারমেন্ট উই আর টেকিং দিস টাইপস অফ ইউনিটস। বোঝা গেল? এইবারে দেখা যাক ইউনিটের ক্লাসিফিকেশন। ইউনিটকে আমরা কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট অফ অল we will study the system of units। কত রকমের সিস্টেম অফ ইউনিটস আছে। আমরা এই যে এক্ষুনি এতগুলো নাম বললাম, মিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এইগুলোর মধ্যে কিছু ইউনিটস আছে যেগুলো নাকি আমরা এই সিস্টেম অফ ইউনিটের ভেতরে ফেলতে পারি। সিস্টেম অফ ইউনিটস আর অফ মেনলি অফ টু টাইপস, সিজিএস গুড and মর্নিং SI। ম্যাম। হ্যাঁ, গুড মর্নিং। আর there is a third type of unit that is FPS। সেই FPS টা আমরা খুব একটা বেশি ইউজ করা হয় না, একটা সময় খুবই ইউজ হতো, এখন খুব একটা ইউজ হয় না। সো আমরা যে ইউনিট সিস্টেম নিয়ে নাড়াঘাটা করব, মানে শুধু ফিজিক্সে নয়, এরপরে তোমরা যখন আরো হায়ার স্টাডিজ যাবে, যেহেতু ইউ আর স্টাডিং ইঞ্জিনিয়ারিং, তোমাদের ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিট সিস্টেম কাজে লাগবে। দেখবে মোস্ট অফ দ্য কেসেস এসআই ইউনিটটাই ইউজ হয়। এসআই স্ট্যান্ডস ফর সিস্টেম ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভড, যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড যে ইউনিটস গুলো। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার ইউনিট দ্যাট ইজ সিজিএস ইউনিট। এটাও আমরা পরিচিত, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এই জিনিসগুলোর সাথেও আমরা পরিচিত। তো দেখতে পাবে মোটামুটি 80% অফ দ্য ইউনিট সিস্টেম আর ইন এসআই সিস্টেম। বাকি 20% এর মধ্যে হয়তো দেখবে 19.99% হচ্ছে সিজিএস সিস্টেম, আর ওই 0.001% হয়ে থাকবে তোমার হচ্ছে এফপিএস সিস্টেম। এফপিএস সিস্টেম এখন খুবই অবসোলেট হয়ে গেছে, খুব একটা ইউজ হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনো এফপিএস সিস্টেম ইউজ হয়, সেটা আমরা ফার্দার স্টাডিতে এই সেমিস্টারই আমরা পড়বো, পরপর দেখবো দু একটা জায়গায় কিন্তু এফপিএস সিস্টেম এখনো ইউজ হয়। অ্যান্ড এফপিএস এর ফুল ফর্ম হচ্ছে, এফ হচ্ছে ফুট, পি হচ্ছে পাউন্ড, এস হচ্ছে সেকেন্ড। আচ্ছা, এসআই সিস্টেমের হচ্ছে মানে সিজিএস সিস্টেমে যেরকম সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এসআই সিস্টেমে সেরকম হচ্ছে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। দেখো এই যে সিজিএস, এফপিএস, এই সিস্টেমগুলোর যে ফুল ফর্ম, এগুলোতে প্রথমে আছে কি লেন্থের ইউনিট, তারপরে আছে গ্রাম, দ্যাট ইজ মাসের ইউনিট, এন্ড তারপরে আছে সেকেন্ডের ইউনিট। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। সো সিজিএস সিস্টেমে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, দ্যাট ইজ লেন্থ, মাস, টাইম। এফপিএস এও কিন্তু সেই রকমই করেসপন্ডিং, ফুট সেটা হচ্ছে লেন্থের ইউনিট, পাউন্ড সেটা হচ্ছে তোমাদের মাসের ইউনিট, অ্যান্ড দেয়ার ইজ সেকেন্ড, সেকেন্ডটা সব জায়গাতেই কমন, সেটা হচ্ছে টাইমের ইউনিট। ওকে, সো আমরা দেখবো যে ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু এই দু টাইপের ইউনিটই, দ্যাট ইজ এসআই এন্ড সিজিএস, এই দুটোই মেনলি ইউজ হয়, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে, খুবই সামান্য ক্ষেত্রে এফপিএস ইউনিট ইউজ হয়। Okay, then we will come to the classification of units। ওটা কিন্তু গেছে সিস্টেম অফ ইউনিটস। যদি তোমাদের কোশ্চেন আসে সিস্টেম অফ ইউনিটস কত প্রকার, আর যদি কোশ্চেন আসে ক্লাসিফিকেশন অফ ইউনিটস কত প্রকার, দুটো কিন্তু একটু খেয়াল করে লিখবে। এটা বলছি এই কারণে তোমাদের হ্যাঁ বলো। ম্যাম আর এক প্রকার তো সিস্টেম অফ ইউনিটস আছে, এমকেএসটা। এমকেএসটাই এসআই। এমকেএসটাই এসআই, এমকেএসটাই আগে ছিল, সেটাকেই জেনারেলাইজ করে করা হয়েছে এসআই ইউনিট। ওকে ম্যাম। এমকেএস জেনারেলাইজড ফর্ম হচ্ছে এসআই। ওকে, ওই জন্য এখন আর এমকেএস ব্যাপারটা ইউজ করা হয় না, এসআইটাই ইউজ করা হয়। মানে এসআইটা হচ্ছে এমকেএস এর আপডেটেড ভার্সন বলতে পারো। ওকে,
এবার আমি যেটা বলছিলাম যে তোমাদের যখন কোশ্চেন দেবে তখন দেখে নেবে ভালো করে যে ক্লাসিফাই দ্য ইউনিট সিস্টেম বলছে না ক্লাসিফাই দ্য সিস্টেম অফ ইউনিটস বলছে। যদি শুধু ইউনিট সিস্টেমকে ক্লাসিফাই করতে বলা হয় তাহলে কিন্তু সিজিএস এসআই এফপিএস বলতে হবে। আর যদি ইউনিটস কে ক্লাসিফাই করতে বলা হয় তখন কিন্তু আমরা বলবো দেয়ার আর টু টাইপস অফ ইউনিটস, দ্যাট ইজ ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট and the second one is derived unit. Fundamental or basic unit মানে হচ্ছে মৌলিক একক আর derived unit হচ্ছে লব্ধ একক। ওকে, তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক সময় দেখি আমরা যে এক লিখে দিয়েছে আরেক লিখে দিয়েছে, যেহেতু এই সিস্টেম অফ ইউনিট আর ক্লাসিফিকেশন অফ ইউনিট এই দু ধরনের তোমাদের মানে ভেরিয়েশন আছে, তোমরা কিন্তু অনেক সময় এটা গুলিয়ে ফেলো দিয়ে এটা ওর ঘাড়ে চাপিয়ে দাও। কোশ্চেনে কিন্তু ভালো করে দেখে তারপর অ্যান্সার করবে। নেক্সট আমরা পড়বো হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট কাকে বলে। আচ্ছা, ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট এই নামটা থেকে কি মনে হচ্ছে, কিরকম হতে পারে ইউনিট গুলো একটু বলার চেষ্টা করো। ফান্ডামেন্টাল, বেসিক, মৌলিক হবে, মৌলিক। হ্যাঁ ওটা তো বাংলা হলো মৌলিক, মানে কিরকম হতে পারে? মানে ম্যাম ওই ইউনিটটাকে আর ডিরাইভ করা যাবে না, মানে ওটাই একদম শেষ, ওকে ডিরাইভ মানে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ওর পরে মানে আর ওকে কিছু আর হয় না। ভাঙা যাবে না ওর পরে। পরিবর্তন করা যাবে। একদম, মানে ভাঙতে ভাঙতে এটা শেষ ইউনিট বলতে পারো, বা যদি এইভাবে বলতে পারো ফান্ডামেন্টাল মানে হচ্ছে যে শুরু, মানে বেস, মানে ওটার থেকেই সমস্ত ma'am. ইউনিট সিস্টেমের শুরু। বোঝা গেছে? যেমন একটা বাড়ি, সে বাড়িটা তৈরি করতে গেলে যতই তুমি 10 তলা 12 তলা 20 তলা যত তলা ইচ্ছা করো না কেন, তোমার আগে কি দরকার? তুমি তো 10 তলা থেকে নামতে নামতে বেস তৈরি করবে না, তোমাকে তৈরি করতে হবে আগে বেসটা। সো বেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেই বেসের ওপর কিন্তু পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকবে। দিস ইজ কাইন্ড অফ দ্য সেম অ্যানালজি। যখন তোমাকে একটা ইউনিটস কিছু দিয়ে দেওয়া হবে তখন দেখবে এই পুরো ইউনিট সিস্টেমটা, এই ক্লাসিফিকেশন বলো বা বিভিন্ন জিনিসের বিভিন্ন যে ইউনিটস গুলো পৃথিবীতে যত ইউনিট আছে, এই সমস্ত ইউনিট কিন্তু দাঁড়িয়ে আছে কতগুলো হ্যান্ডফুল অফ ইউনিটের ওপরে। Those units are known as fundamental or basic unit. That is base of all units. যত ইউনিটস আছে সবার বেস, সবার গ্রাউন্ড লেভেলটা হচ্ছে এইটা। এবং অবভিয়াসলি তোমরা যেটা বললে মানে অ্যাকর্ডিং টু ইওর ডেফিনেশন যে একদম শেষ, এরপরে আর ভাঙা যাবে না, এটাও কিন্তু সত্যি। দেখো একটা বাড়ি যখন তৈরি হয় তখনও কিন্তু বেসটা আগে তৈরি হয়, একটা বাড়ি যখন ভাঙতে শুরু করে তখনও কিন্তু বেসটা সবার শেষে ভাঙে। ওকে, so in the constructive way you can say that base is the initial one, and when you are seeing it in the reverse way you can say that okay, base is the last one যেটাকে নাকি আর আমরা ভাঙতে পারবো না। সেম অ্যানালজি কিন্তু। ওকে, তো পৃথিবীতে যত ইউনিটস আছে সব ইউনিট কিন্তু তৈরি হবে এই ইউনিটস গুলোর উপর বেস করে। সো দিজ আর অল বেসিক ইউনিটস। এবং অন দ্য আদার হ্যান্ড পৃথিবীতে যত ইউনিট আছে সেই ইউনিট গুলো কিন্তু সব ভাঙতে ভাঙতে এসে আলটিমেটলি এই ইউনিটস গুলোর টার্মসেই আমরা লিখতে পারবো, এর থেকে আর ভাঙা যাবে না। ক্লিয়ার টু এভরিবডি? যারা নতুন এসছো স্পেশালি তাদেরকে বলছি, ক্লিয়ার টু এভরিবডি? Yes, ma'am. ইয়েস ম্যাম। নতুন যারা এসছো তারাও একটু ইন্টারাকশন করো। ওকে, অ্যাটলিস্ট ইয়েস অর নো বা বুঝতে পারছি না আরেকবার বলুন, এই জিনিসগুলো অন্তত বলো। ওকে, আচ্ছা, তো আমরা এই আইডিয়া গুলো নিয়ে নিলাম। এবার এই আইডিয়ার উপর বেস করে আমরা দেখে নিই যে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটের ডেফিনিশনটা কি হবে। দেখো আমি এতক্ষণ যেটা বললাম সেটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছি। Those units which can neither be derived from nor can be resolved into any other units, যেগুলো নাকি অন্য ইউনিট থেকে তৈরি করা যায় না, বা যেগুলো রিজলভ করে দ্যাট ইজ ভেঙে অন্য ইউনিটসে পরিণত করা যায় না, সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস। হ্যাভ সাম এক্সাম্পলস। এখানে দেখো 9খানা ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটির নাম দেয়া আছে, তাদের করেসপন্ডিং এসআই ইউনিটস গুলো দেয়া আছে, and there are their symbols. ওকে, সো দেখো ফিজিক্যাল এন্টিটি ফার্স্টে আছে লেন্থ, তারপর আছে মাস, তারপর টাইম, টেম্পারেচার,
ইলেকট্রিক কারেন্ট, যেগুলো বুঝতে পারছো ওয়েল এনাফ, যেগুলো বুঝতে পারছো না লেট মি হ্যাভ সাম বিট ডিসকাশন, কিন্তু খুব ডিপে আমি কিন্তু এখন যাব না। লেন্থ মানে বুঝতে পারছো, দৈর্ঘ্য। মাস জানো কি জিনিস, কোনো একটা জিনিসের মাস বলতে তার ভেতর কতটা এন্টিটি আছে সেটা বোঝায়। আচ্ছা, টাইম জানো, সময়। টেম্পারেচারও জানো। ইলেকট্রিক কারেন্ট জানো, তড়িৎ প্রবাহ মাত্রা। লুমিনাস ইন্টেন্সিটি কি বোঝায়? লুমিনাস ইন্টেন্সিটির একটা সুন্দর ডেফিনেশন আছে, আমি অত সুন্দর ডেফিনেশনে যাচ্ছি না। জাস্ট ব্যাপারটা হচ্ছে কোনো একটা জিনিস কতটা উজ্জ্বল, সর্ট অফ এরকম। মানে এক্সাক্ট এটা কিন্তু নয়, কিন্তু আমি একদম বেস লেভেলের স্টেটে গিয়ে বলছি, লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে কোনো জিনিসের উজ্জ্বলতার মেজারমেন্ট। নেক্সট হচ্ছে কোয়ান্টিটি অফ সাবস্টেন্স। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স বলতে we will see it in molecular or atomic level. কোনো একটা জিনিস তোমাকে দেয়া হলো, দিয়ে বলা হলো যে এর মধ্যে কোয়ান্টিটি অফ সাবস্টেন্স কতটা রয়েছে, মানে কতটা পরিমাণ, মানে কিন্তু এইখানে আমরা তখন আর ভরটা বোঝাচ্ছি না, এখানে বোঝাচ্ছি কতগুলো অ্যাটমস, কতগুলো মলিকিউলস এর মধ্যে আছে। ওকে, দেন আসছে হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল মানে হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। একটা প্লেন মানে একটা পেপারের ওপর আমরা যেরকম যা অ্যাঙ্গেল আঁকতে পারি, দ্যাট ইজ প্লেন অ্যাঙ্গেল। অ্যান্ড হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? তোমরা যেই ঘরে বসে পড়াশোনা করছো সেই ঘরের কোণার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে সলিড অ্যাঙ্গেল কাকে বলে। যে কোণাটা আছে ওখানে দেখো 3 দিকে 3টে লাইন গেছে, তার ফলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। So when the angle comes in 3 dimensional case, then that is called solid angle. 2 dimension এ যতক্ষণ আছে ম্যাম আমার একটা সেটা কোয়েশ্চেন হচ্ছে আছে, plane angle। বলে ফেলো। একটু ম্যাম অফ টপিকে বলছি ম্যাম, মাসটা তো আমরা বুঝলাম যেটা ওটা হচ্ছে মানে কোনো বাবা ম্যাম কেউ একজন আনমিউট করতে বলুন, সরি মিউট করতে বলুন। আচ্ছা, যে কথা বলছে সে ছাড়া বাকিরা আনমিউট করো প্লিজ। মানে ম্যাম মাসটা তো বুঝলাম যে সাবস্টেন্সের ভেতরে যে কোয়ান্টিটি গুলো আছে সেইগুলোকে আমরা হচ্ছে মানে ভেতরের যে এগুলো আছে, মানে কি বলবো, ভেতরের যে এন্টিটি গুলো আছে নাকি? সেটা হচ্ছে কতটা এন্টিটি আছে, মানে থোক কতটা তুমি জিনিস দেখতে পাচ্ছ, কতটা অ্যামাউন্ট আছে। ইয়েস ম্যাম। ম্যাম ওয়েটটা তাহলে কি, মানে ডিফারেন্সটা কি মাস আর ওয়েটের মধ্যে? হ্যাঁ, মাস আর ওয়েটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যেখানে গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন নেই সেইখানে তুমি শুধু মাস পাবে, কিন্তু কোনো ওয়েট পাবে না। কোনো একটা জিনিসের ভেতর যতটা সাবস্টেন্স আছে সেটাকে গ্র্যাভিটি যতটা টানে টানছে, সেই টানটাকে বলা হচ্ছে ওয়েট। ওকে। আচ্ছা আচ্ছা, মাসের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফোর্স 0 হয় নাকি? না, মাস যদি তুমি এম দিয়ে ডিনোট করো, ওয়েট শুড বি ডিনোটেড বাই এম ইন্টু জি। ঠিক আছে, তো কাজেই বুঝতে পারছো, আচ্ছা আচ্ছা যদি জিটা 0 হয়ে যায় তাহলে তো ওয়েটের কোনো এক্সিস্টেন্স নেই। হ্যাঁ হ্যাঁ মাস আর ওয়েট কনসেপচুয়ালি মনে হয় একই জিনিস, যে এতটা মাস এতটা ওয়েট, কিন্তু অ্যাকচুয়ালি তাই নয়। মাস মানে হচ্ছে মাস মানে হচ্ছে তার ভেতরে কতটা সাবস্টেন্স রয়েছে, এবং যতটা সাবস্টেন্স রয়েছে সেটা এখানে যা হবে পাহাড়ের ওপরেও তাই হবে, খনির নিচেও তাই হবে। অন্য যদি কোনো মানে তুমি মহাকাশে যাও বা অন্য কোনো গ্রহ উপগ্রহে যাও, সেখানেও একই থাকবে। তোমার ভেতরে কতটা পদার্থ আছে সেটা একই থাকবে, কিন্তু সেটাকে ওজন করলে কত হবে, যেমন তোমার ওজন চাঁদে যা হবে তোমার ওজন পৃথিবীতে তাই হবে না। কিংবা পাহাড়ের ওপরে গেলে আরেকটু তোমার মাটির ওপরে যা ওজন মানে কি বলবো, সারফেসে যা ওজন, পৃথিবীর সারফেসে যা ওজন, পাহাড়ের ওপরে গেলে তোমার ওজনটা একটুখানি কম হবে। এই জিনিসগুলো তো জানো। ইয়েস ম্যাম। মানে অ্যাকচুয়ালি ভর আর ভারের মধ্যে তো মানে ডিফারেন্সটা আছে, আমরা হ্যাঁ, পড়ে এসেছি, হ্যাঁ, ভুলে গেছি হ্যাঁ, হ্যাঁ, বেসিক হ্যাঁ। ডিফারেন্সটা কি। এবং মানে ডিফারেন্সটা এটাই যে ফোর্স দিয়ে গ্র্যাভিটি তোমাকে অ্যাট্রাক্ট করছে, দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ ওয়েট অ্যাকচুয়ালি। আর তোমার ভেতর কতটা, ওকে মানে তুমি ওকে ওকে ফিজিক্যালি যদি ডিফারেন্সটা বুঝতে চাও, তাহলে ব্যাপারটা হচ্ছে এটা, যে তুমি যে প্ল্যানেটেই থাকো সে তোমাকে যে অ্যাট্রাকশনে টানছে সেইটা হচ্ছে ওয়েট। আর মাস হচ্ছে তোমার ভেতরে কতটা সাবস্টেন্স আছে। বোঝা গেল? বোঝাতে ওকে পারলাম ওকে ম্যাম, ডিফারেন্সটা? কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওকে। আচ্ছা, সো দিস ইজ মাস। আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্স কিন্তু অনেকটা সিমিলার জিনিস, যে আমার ভেতর কতটা জিনিস আছে, বাট উই আর মেজারিং ইট ইন অ্যাটমিক অর মলিকিউলার স্কেল। যে কতটা বলতে এখানে আমরা কতগুলো মলিকিউল, কতগুলো অ্যাটম রয়েছে এই রকম হিসেবে দেখছি। ওকে,
আচ্ছা, তো প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেলের ডিফারেন্সটা বোঝা গেল। প্লেন অ্যাঙ্গেলটা হচ্ছে 2 ডাইমেনশনে আমি যতগুলোই অ্যাঙ্গেল আঁকি না কেন, যেরকম ভাবে যা অ্যাঙ্গেল আঁকবো সেটাই হচ্ছে প্লেন অ্যাঙ্গেল। whereas solid angle consist of 3 dimension. একটা বললাম তোমাদের ঘরের কোণে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, আরেকটা হচ্ছে তোমরা যখন ঝালমুড়ি খাও সেই যে ঠোঙাটা তৈরি করো চোঙার মতো, দ্যাট ইজ অলসো 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। মানে যে অ্যাঙ্গেল গুলো 3 ডাইমেনশন নিয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেগুলো 2 ডাইমেনশনে কাজ চলে যায় দোজ আর প্লেন অ্যাঙ্গেল। এবার এইগুলো হচ্ছে নখানা ফান্ডামেন্টাল এন্টিটি, এইগুলোকে আর ভাঙা যায় না, কিন্তু এইগুলো দিয়ে বাকি সমস্ত ইউনিটস তৈরি করা যায়। সো এই ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটি গুলোর করেসপন্ডিং এসআই ইউনিট গুলো দেখে নাও কি কি আছে। দেখো লেন্থের করেসপন্ডিং আছে মিটার, মাসের করেসপন্ডিং কিলোগ্রাম। আমি কিন্তু এগুলো সব এসআই ইউনিটস বলছি, যার কারণ একটু আগে আমরা ডিসকাস করলাম যে এসআই ইউনিটটাই মোস্ট রিনাউন্ড, এসআই ইউনিটটাই বেশি ইউজ হয় রাদার দেন সিজিএস অর এফপিএস। তো আমরা এসআইটা নিয়ে একটু আলোচনা করছি। তো দেখো মিটার আছে, তারপর মাসটা কিলোগ্রাম আছে, টাইম সেকেন্ড, টেম্পারেচার কেলভিন, electric current ampere, luminous intensity candela, quantity of substance mole, plane angle radian, solid angle steradian। এই রেডিয়ানটা হচ্ছে তোমরা সেই ম্যাথস করতে গিয়ে ডিগ্রি আর রেডিয়ানের যে সম্পর্ক এই সমস্ত গুলো যেগুলো পড়েছো Yes, সেই ma'am. রেডিয়ানই কিন্তু এই রেডিয়ান, ঠিক আছে? ওকে, তো এরপরে চলে এসো সিম্বলসে। এই সিম্বলস এর ব্যাপারে আমার কিছু বলার আছে। দেখো লেন্থের সিম্বলে আছে এম, এইখানে এমটা হচ্ছে স্মল লেটারে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে কিন্তু নয়। whereas মাসের সিম্বল হচ্ছে কেজি, এখানে দেখো কেজি দুটোই কিন্তু ছোট হাতে। টাইমের ক্ষেত্রেও দেখো এসটা হচ্ছে ছোট হাতের, দ্যাট ইজ সেকেন্ড, এসটা ছোট হাতের। টেম্পারেচারে দেখো কেলভিন আছে, এই কেটা দেখো বড় হাতে, ঠিক আছে। এইবারে দেখো আমরা যদি মাসের এখানে যে কেজিটা আছে সেইখানে কে আর জিটা যদি ছোট হাতের না লিখে, ধরো কেউ মনে করলো যে আর দু বাবা কে আর জি দুটোই ছোট হাতের আছে, আমি কে এটা বড় হাতে লিখি জিটা ছোট হাতে লিখি, কি আর এমন তফাৎ হবে? কি তফাৎ হবে বলো তো? কেলভিন গ্রাম কেটা বোঝাবে। এক্স্যাক্টলি কেলভিন গ্রাম বোঝাবে। কেটা বড় হাতের লেখা মানে সেটা হয়ে যাবে কেলভিন, আর জিটা ছোট হাতের মানে কি, দ্যাট স্ট্যান্ডস ফর গ্রাম। তো সেটা কিন্তু দাঁড়িয়ে গেল কেলভিন গ্রাম। তুমি লিখতে গেলে কেজি, লিখে ফেললে কেলভিন গ্রাম। বোঝা গেল? এই কারণে কিন্তু এইখানে এই সিম্বলস গুলোতে যা যা দেয়া আছে, আবার এমটা যদি লেন্থটাতে এম দেয়া আছে, এমটা যদি বড় হাতের লিখতে তখন সেটার আবার অন্য মানে দাঁড়িয়ে যেত কিন্তু, ঠিক আছে। মেগা দাঁড়াতে পারতো বা অন্য অনেক কিছু আছে যেগুলো নাকি দাঁড়াতে পারতো। সো অলওয়েজ when you are writing the symbols, always mind that whether it is in কি বলে স্মল লেটার or in capital letter, ছোট হাতের না বড় হাতের, এই ব্যাপারটা কিন্তু মাইনিউটলি তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে when you are writing the symbols of the SI units. ওকে, আচ্ছা এবার দেখা যাক ডিরাইভড ইউনিট কাকে বলে। আচ্ছা, ফান্ডামেন্টাল ইউনিট ব্যাপারটা বুঝে গেছো, তাহলে বলো ডিরাইভটা কাকে বলবো? ফান্ডামেন্টাল থেকে যদি সেটাকে আমরা রিজলভ করি বা আমরা সেখান থেকে ভাঙি, তাহলে যে ইউনিটটা পাবো সেটাই হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল থেকে ভাঙি না, ভাঙবো। ওর থেকে যেগুলো তৈরি করা ওটা তো ভাঙা যাবে না, ওর থেকে আরো কোনো রাশি তৈরি করা। এক্স্যাক্টলি ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে আমরা আরো অন্য রাশি তৈরি করি। একদম, মানে এতক্ষণ আমরা বাড়ির বেসটা তৈরি করলাম, এরপরে একতলা দোতলা যত না, আপনার ভয়েস ব্রেক করছে ভীষণ। তৈরি করবো সেইগুলো ম্যাম আপনার প্রবলেম Ma'am, your audio is not clear. শুনতে পাচ্ছি না। Ma'am, your voice is not clear. মানে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে যে Ma'am, you're not audible clearly. নাম
থেকে বোঝা যাচ্ছে Ma'am, your voice is not clear. derived unit, মানে those ম্যাম কি কিছু বলছেন? তোরা কি কিছু শুনতে পাচ্ছিস? না, আমরা কিছু শুনতে পাচ্ছি না। ম্যাম তো পুরো বন্ধ হয়ে গেছে। ম্যাম মনে হয় রিকানেক্ট করছে। হ্যালো, হ্যালো, কেউ আছে? ওয়েট কর, ম্যাম আসবেন, ওয়েট কর একটু।
যাচ্ছে? হ্যালো ম্যাম, কিছু বললেন? বলছি শোনা যাচ্ছে এখন? Yes, ma'am. হ্যাঁ, শোনা যাচ্ছে, তাও স্লাইটলি ব্রেক করছে। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিনটা? নো ম্যাম। দেখা যাচ্ছে না। No, ma'am, দেখা যাচ্ছে না। ওকে, দাঁড়াও। আমার স্ক্রিন শেয়ারটা একটু অন করে দিন না। হ্যালো, এক মিনিট দাঁড়াও। ওকে, হ্যাঁ। এবার দেখা যাচ্ছে তো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। সো ডিরাইভড ইউনিট বোঝা গেল, এবার আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে ডিল করি। আচ্ছা, তো তাহলে ফার্স্ট অফ অল ইউনিট অফ এরিয়া দেখছো, এখানে ইউনিট অফ এরিয়া লেখা আছে মিটার স্কোয়ার। আমরা দেখেছি যে মিটার ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু মিটারটা যখন দুবার ইউজ হয়েছে সেটা তো আর ফান্ডামেন্টাল থাকবে না, দ্যাট শুড বি ডিরাইভড। মানে বেসিক ইউনিট গুলো কিন্তু যখন একবারই ইউজ হচ্ছে তখন সেগুলো হচ্ছে বেসিক ইউনিট, কিন্তু সেইগুলোই যখন একের বেশি ইউজ হচ্ছে বা ধরো বিভিন্ন রকমের কম্বিনেশন থাকছে, দুটো তিনটে বেসিক ইউনিট নিয়ে তৈরি হচ্ছে, দেন দোজ আর হচ্ছে ডিরাইভড ইউনিট, নট অ্যাট অল বেসিক ইউনিট। কাজেই তোমাদের এখানে মনে হতে পারে যে এখানে তো মিটারই আছে, কাজেই এই শুধু যখন মিটার আছে কাজেই মিটারের স্কোয়ার থাকুক কি কিউব থাকুক একটাই তো ইউনিট নিয়ে আমরা ডিল করছি। নো, নট লাইক দ্যাট। ফান্ডামেন্টাল ইউনিট একখানা ইউনিট এট এ টাইম একখানাই যখন ইউজ হবে তখন সেটা হচ্ছে বেসিক ইউনিট। সেটা যখন দুটো বা তিনটে বা মানে মাল্টিপল টাইমস ইউজ হবে এবং মানে দিস ইজ অ্যান এক্সাম্পল, বা যখন ধরো আরো দু তিনটে ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে কোনো ইউনিট তৈরি হবে, দেন দ্যাট ইজ নোন অ্যাজ ডিরাইভড ইউনিট। সো তাহলে এখানে মিটার স্কোয়ার যেহেতু, দ্যাট ইজ আ ডিরাইভড ইউনিট। সেকেন্ডলি এখানে দেখো ইউনিট অফ ওয়ার্ক দেয়া আছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তো এখানে লেন্থের ইউনিট আছে মিটার, মাসের ইউনিট আছে কেজি এবং টাইমের ইউনিট আছে সেকেন্ড। এই তিনখানা ইউনিটই রয়েছে। কাজেই এখানে যেহেতু ফান্ডামেন্টাল ইউনিট অনেকগুলো ইউজ হয়েছে এবং এট এ টাইম একের বেশি ইউজ হয়েছে অবভিয়াসলি, সো দিস ইজ আ ডিরাইভড ইউনিট। নেক্সট চলে আসি ডাইমেনশন কাকে বলে। ওকে, আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ডিরাইভড ইউনিট গুলো যখন লিখেছি তাদের মাথায় কিছু পাওয়ার লিখেছি, মিটারের মাথায় রয়েছে স্কোয়ার,
তারপর এখানে ওয়ার্ক ডানে দেখছো কেজির মাথায় কিছু নেই, মানে কেজির মাথায় কত রয়েছে বলো তো? 1 1 ম্যাম। মাথায় কিছু নেই মানে কিন্তু মাথায় 0 আছে তা নয়, কিছু নেই মানে 0 নয়, কিছু নেই মানে হচ্ছে টু দি পাওয়ার 1, কারণ আমরা কি জানি x টু দি পাওয়ার 1 মানে x, ঠিক আছে? তো সেই কারণে কিন্তু এখানে কেজি টু দি পাওয়ার 1 আছে, দ্যাটস ওয়াই আই হ্যাভ রিটেন ইট অ্যাজ কেজি। এইখানেই যদি মানে তোমরা বলতে পারো যে মাথায় কিছু নেই মানে এটাকে তো আমরা 0 ধরতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখবে, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, মানে যদি x টু দি পাওয়ার 0 বসাই সেটাকে তো আর আমি x লিখতে পারবো না, x টু দি পাওয়ার 1 হলেই একমাত্র সেটাকে আমরা x লিখতে পারি। সো ফ্রম দ্যাট কনক্লুশন we can say that এখানে কেজির মাথায় কিছু নেই মানে কেজি টু দি পাওয়ার 1 আছে। মিটারের পাওয়ারে রয়েছে 2, সেকেন্ডের পাওয়ারে রয়েছে -2। এই যে জিনিসগুলো, দ্যাট ইজ যে বেসিক ইউনিটস গুলো রয়েছে তাদের মাথায় যে পাওয়ার গুলো রয়েছে, এই পাওয়ার গুলোকে বলা হচ্ছে দ্য ডাইমেনশনস, ঠিক আছে? তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট অফ এরিয়া সেখানে রয়েছে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এইখানে আমরা দেখতে পাবো কিভাবে জিনিসগুলোকে ডাইমেনশনালি আমরা রিপ্রেজেন্ট করি এবং তাদের পাওয়ার গুলোকে কিভাবে আমরা ডাইমেনশন হিসেবে চিহ্নিত করি। সো বেসিক্যালি দাঁড়ালো যে কোনো একটা ডিরাইভড ইউনিটকে কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে লেখার পরে সেই ফান্ডামেন্টাল ইউনিট গুলোর মাথায় যে পাওয়ার গুলো থাকবে, those are the dimensions of that derived unit. So according to that, the definition of dimension should be, কি বলেছে দেখো, the powers to which the 9 fundamental units have to be raised in order to represent a physical quantity is known as each dimension. বোঝা গেল? কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির সেটাকে ডিরাইভড ইউনিট গুলোকে আমরা কমপ্লিটলি যখন ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে ভেঙে লিখছি, অবভিয়াসলি দেয়ার আর 9 ফান্ডামেন্টাল ইউনিটস। এই 9টার মধ্যে যে কোনো যতগুলো ইচ্ছে হতে পারে, মানে একটা দিয়েও তৈরি হতে পারে বা দুটো তিনটে দিয়েও তৈরি হতে পারে। যেমন প্রথমটা দেখো একখানা মানে মিটার দিয়েই তৈরি হয়ে গেছে পুরো, পরেরটাতে 3টে লেগেছে কেজি, মিটার, সেকেন্ড, এরকম এমন এন্টিটি হতে পারে যাদের নাকি 9খানাই লেগে গেল। তো এই 9টার মধ্যে যে কোনো মানে যত রকম পারমুটেশন কম্বিনেশন হয় আর কি, একটা হতে পারে বা যে কোনো দুটো হতে পারে, যে কোনো 4টে হতে পারে, এইগুলো নিয়ে যে ডিরাইভড ইউনিটটা তৈরি হচ্ছে, সেই ডিরাইভড ইউনিটটা কে ভাঙলে আমরা অবভিয়াসলি বেসিক ইউনিটস গুলো পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ ডিরাইভড ইউনিট। তো সেই ভাঙার পরে যে ফান্ডামেন্টাল ইউনিটস গুলো পাচ্ছি সেইগুলো হচ্ছে ওই যে আমরা লিস্ট করেছিলাম ফান্ডামেন্টাল ইউনিটস, যে 9খানা লিস্ট করেছিলাম, সেই 9টার মধ্যে কিন্তু ইউনিটস গুলো পাবো। সেই ইউনিটস গুলোর করেসপন্ডিং যে পাওয়ার গুলো, আমি বারবার বলে দিচ্ছি পাওয়ার গুলো, দিস পাওয়ার্স আর নোন অ্যাজ দ্য ডাইমেনশন অফ দ্যাট ফিজিক্যাল এন্টিটি। সবার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, যারা নতুন এসছো তাদেরও ক্লিয়ার হয়েছে ডাইমেনশন? আচ্ছা, এবার দেখা যাক ডাইমেনশন তো বুঝলাম, ডাইমেনশনকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব। ডাইমেনশনকে সবসময় একটা লাইনে লিখতে হয়। একটা লাইন মানে কি বলতো? এই দেখো এখানে আমরা যেমন লিখেছি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটাকে এইভাবে না লিখে কেজি মিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার লিখতে পারতাম, কিন্তু ওটা কি একটা লাইনে লেখা হলো? একটা লাইনে হলো না। So dimensional representation is we have to write it in one line, in a single line, এরকম ভাবে লিখতে হবে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ওপরে নিচে মানে নিউমারেটর ডিনোমিনেটর এরকম চেহারা করে লেখা যাবে না। তো ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনের ফার্স্ট পয়েন্ট হচ্ছে it have to be represented in a single line, and the second point is it have to be written within a third bracket. ডাইমেনশনাল অ্যানালিসিস যখন করতে হবে তখন তোমাদেরকে বলে দিচ্ছি, কোনো জিনিসের ডাইমেনশন বার করলে সেটা যদি এরকম নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে রেখে করো তাহলেও তোমাদের যেমন নাম্বার কাটা যাবে। যদি পুরো ডাইমেনশনাল অ্যানালিসিস করে থার্ড ব্র্যাকেটটা দিতে ভুলে যাও তাহলেও কিন্তু we have to reduce the marks. Okay, so this is the representation of dimension in a single line and within a third bracket. Okay, তো দেখা যাক ব্যাপারটা কিরকম হয়। যেমন ধরো আমরা এবার ওই 9খানা ফিজিক্যাল এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশন গুলো কিভাবে লিখবো সেটা একটু দেখে নিই। ফার্স্ট অফ অল ডাইমেনশন অফ মাস, দেখো আমরা লিখেছি উইদিন থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল M,
ডাইমেনশন অফ লেন্থ উইদিন থার্ড ব্র্যাকেট ক্যাপিটাল এল। আচ্ছা, তাহলে এইখানে দেখো আমরা একটা জিনিস একটুখানি লক্ষ্য করে দেখো, মাসটা এম দিয়ে শুরু হয়, মানে এরকম নয় যে যেটা দিয়ে শুরু হয় সেটা দিয়েই সবসময় ডাইমেনশন হবে, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি যে জেনারেলি যেটা দিয়ে লেটারটা, যে ফিজিক্যাল এন্টিটিটা শুরু হচ্ছে সেই ফিজিক্যাল এন্টিটিটার ফার্স্ট লেটার দিয়ে জেনারেলি ডাইমেনশনের এক্সপ্রেশনটা শুরু হয়। সো ডাইমেনশন অফ মাস এম দিয়ে শুরু, সেই কারণে থার্ড ব্র্যাকেটের মধ্যে এম। ডাইমেনশন অফ লেন্থ এল দিয়ে শুরু, থার্ড ব্র্যাকেটের মধ্যে এল। ওকে, দেন হচ্ছে তোমার ডাইমেনশন অফ টাইম, টি দিয়ে শুরু, দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে টি। ডাইমেনশন অফ টেম্পারেচারও টি দিয়ে শুরু, কিন্তু একবার টাইমে টি চলে গেছে সেই জন্য আমরা এখানে নিয়েছি কি কে। এবার তোমরা বলবে কে কোথা থেকে এলো, বলো তো কেটা কোথা থেকে এলো, কেলভিন। কেন হঠাৎ কি? ম্যাম কেলভিন। গুড। কেলভিন। এসআই সিস্টেমে আমরা জানি যে টেম্পারেচারের ইউনিট হচ্ছে কেলভিন, এবং কেলভিনের ফার্স্ট লেটার কে, দ্যাটস ওয়াই সেখান থেকে আমরা এখানে কে দিয়ে ডাইমেনশন অফ টেম্পারেচারটা রিপ্রেজেন্ট করেছি। তাহলে দেখেছো মোটামুটি আমরা প্রথমে চেষ্টা করি হচ্ছে যে ফিজিক্যাল এন্টিটিটাকে রিপ্রেজেন্ট করছি তার ফার্স্ট লেটার দিয়ে ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করা। যখন সেই কোটা ফুরিয়ে যায় তখন আমরা কি ইউজ করি না, তাদের করেসপন্ডিং যে এসআই ইউনিট, তাদের যে ফার্স্ট লেটার বা তাদের যে করেসপন্ডিং যেটা দিয়ে নাকি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো সেইভাবে আমরা ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনটা করি। ওকে, সরি। দেন কামস দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক কারেন্ট। এখানে দেখো আমরা ক্যাপিটাল এ দিয়ে লিখেছি, কেন? অ্যাম্পিয়ার। ভেরি গুড। আমরা পড়েছি জাস্ট আগের স্লাইডটাতেই পড়েছি যে ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের ফার্স্ট লেটার এ। ডাইমেনশন অফ লুমিনাস ইন্টেন্সিটি আমরা পড়েছি ক্যান্ডেলা, তাই তো? লুমিনাস Yes, ma'am. ইন্টেন্সিটির Yes, যে ma'am. ইউনিটটা ছিল ওটা ছিল ক্যান্ডেলা। এবং মনে করে দেখো ওটার এন্টিটিটার এক্সপ্রেশন ছিল, দ্যাট ইজ ইউনিটটা ছিল ক্যাপিটাল সি স্মল ডি। আমরা কিন্তু ডাইমেনশনও সেইভাবেই রিপ্রেজেন্ট করেছি। তারপরে আসছে মোল, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স। এটাও কিন্তু আমরা ডাইমেনশনটা এমওএল মোল যেরকম ইউনিট ছিল সেটা দিয়েই থার্ড ব্র্যাকেটে রিপ্রেজেন্ট করেছি। দেন কামস দ্য অ্যাঙ্গেলস। মনে আছে লাস্টে ছিল দুখানা অ্যাঙ্গেল। আমরা যে 9টা এন্টিটি পড়েছিলাম তার মধ্যে 7টা এন্টিটি ছিল, আর লাস্টে দুটো এন্টিটি ছিল, দুটো অ্যাঙ্গেল, একটা প্লেন অ্যাঙ্গেল একটা সলিড অ্যাঙ্গেল। একটা জিনিস মনে রাখবে যে অ্যাঙ্গেলস আর অলওয়েজ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তাহলে বুঝতে পারছো অ্যাঙ্গেল গুলোর একটা স্পেশাল প্রপার্টি আছে, ওদের কিন্তু প্রত্যেকের ইউনিট আছে। মনে করে দেখো, প্রথমটা হচ্ছে তোমার যেটা প্লেন অ্যাঙ্গেল Yes, সেটা ma'am. হচ্ছে রেডিয়ান, Pi যেটা or radian. হ্যাঁ একটা হচ্ছে রেডিয়ান, একটা হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, প্লেন অ্যাঙ্গেলটা হচ্ছে রেডিয়ান আর থ্রি ডাইমেনশনাল অ্যাঙ্গেলটা হচ্ছে স্টেরেডিয়ান। ভালো কথা। কিন্তু এই অ্যাঙ্গেল গুলো হচ্ছে এমন ফিজিক্যাল এন্টিটি যাদের নাকি ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। তাহলে দেখো তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে নেম এনি ফিজিক্যাল কোয়ান্টিটি which has units but not dimension, then you can say that angles are, more specifically plane angle and three-dimensional angles, have units but no dimension. So angles are some কি বলবো special type of entity, physical entity. অন্য সমস্ত এন্টিটি গুলো দেখো ইউনিটস আছে, ডাইমেনশনস আছে। এইটা হচ্ছে এমন ফিজিক্যাল এন্টিটি, স্পেশাল এটার আরেকটা স্পেশালিটি কি না, এটা হচ্ছে তোমার বেসিক এন্টিটি, এমন একটা বেসিক ফিজিক্যাল এন্টিটি যার নাকি ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। তাহলে বুঝতে পারছো অ্যাঙ্গেলস দের ডাইমেনশনালি কতটা ইম্পর্টেন্স। ফার্স্ট অফ অল দে আর সাচ ইউনিটস যাদের নাকি ইউনিট আছে, ডাইমেনশন নেই। সেকেন্ডলি দে আর বেসিক ইউনিটস আছেই হাতে গোনা 9টা, তার মধ্যে তাদের এমন কিছু প্রপার্টি আছে যেটা নাকি অন্য কোনো ইউনিটের নেই। এই জিনিসগুলো কিন্তু মাথার ভেতর গেঁথে রেখে দেবে, এই কারণে যে তোমাদের এমসিকিউ যখন দেয় না, এমসিকিউতে কিন্তু এই জিনিসগুলোকেই মেনলি হাইলাইট করে দেয়। হ্যাঁ, নর্মাল যেগুলো ডাইমেনশনও আছে, ইউনিট আছে, ডাইমেনশন বার করো, ইউনিট বার করো, ওগুলো তো অবশ্যই দেবে, কিন্তু এই যে স্পেশাল ক্যারেক্টার যেগুলো সেইগুলো থেকেও কিন্তু প্রচুর মানে টুইস্ট মার্কা, মানে যেগুলো তোমার বলতে পারো যে কিছু বুদ্ধিদীপ্ত কিছু প্রশ্ন, সেই জিনিসগুলো কিন্তু ওখান থেকে দেয়। কাজেই এই যেখানেই দেখবে স্পেশাল কেস, সেই স্পেশাল কেস গুলো কিন্তু আলাদা করে মার্ক করে রাখবে। ওকে,
নেক্সট কাম টু সাম এক্সাম্পল অফ ডাইমেনশন। দেখো এখানে ফোর্সের ডাইমেনশন আমরা বার করেছি and we have got the dimension as ml t to the power -2। কিভাবে বার করেছি না করেছি আমরা এরপরে আলোচনা করছি। ওকে, ml t to the power -2। দেখো m l t তিনজনেই কিন্তু বেসিক এন্টিটিস। তো আমরা ডাইমেনশনাল অ্যানালিসিসের ক্ষেত্রে যেটা মানে রিপ্রেজেন্টেশনের যেটা বক্তব্য ছিল যে বেসিক এন্টিটি টার্মসে লিখে ফার্স্ট বক্তব্যটা ছিল হচ্ছে যে দে হ্যাভ টু রিটেন ইন আ সিঙ্গেল লাইন। সেই কারণে দেখো ml t to the power -2 লিখেছি, ml by t স্কয়ার লিখিনি। এবং সেকেন্ড রিপ্রেজেন্টেশন ছিল যে ইউ হ্যাভ টু রাইট ইট ইন আ থার্ড ব্র্যাকেট। সেই কারণে ml t to the power -2 ব্যাপারটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি। গট ইট? যদি তোমরা ml t to the power -2 লিখতে কিন্তু থার্ড ব্র্যাকেট না দিতে তাহলেও কিন্তু এটা একটা মিস রিপ্রেজেন্টেশন হতো। আচ্ছা, এই ব্যাপারটা কিভাবে এনেছি সেটা পরে বলছি, বাট রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা বোঝা গেছে। ডাইমেনশন অফ ফোর্স ml t to the power -2 হয়, জাস্ট এখন বলে দিলাম। এবং এটা আমরা ইন আ সিঙ্গল লাইন এন্ড উইদিন আ থার্ড ব্র্যাকেট রিপ্রেজেন্ট করেছি। ওকে ওকে, এরপরে আমরা কিছু ফিজিক্যাল কোয়ান্টিটির করেসপন্ডিং ইউনিটস এবং ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ওকে, তোমাদের আমি কতগুলো লিস্ট অফ ফিজিক্যাল এন্টিটি দিয়ে দিয়েছিলাম, তাদের করেসপন্ডিং ইউনিটস এবং ডাইমেনশন আমরা কি করে বার করব সেইগুলো আমরা মানে স্টেপ বাই স্টেপ করব। we will discuss it। আগে তোমাদের এই ফিজিক্যাল এন্টিটি গুলোর একটুখানি আভাস দিয়ে দিই। আমি জাস্ট স্টেপ বাই স্টেপ পরপর করে যাব। কিভাবে করে যাব সেইগুলো জাস্ট যদি পরপর ফলো করো, ওই যে যেটা বললাম টেকনিক্যালি পরপর ফলো করা। যারা ফার্স্ট ক্লাস করছো আজকে তারা আমার আগের যে লেকচার্স গুলো আছে, তোমাদের তো এগুলো সবই ভিডিও লেকচার, তোমরা রেকর্ডেড অবস্থায় পেয়ে যাও, সেইগুলোতে সব দেখে নেবে। পরপর স্টেপ বাই স্টেপ আমি বলে দিয়েছি কিভাবে একটা ফিজিক্যাল এন্টিটি থেকে ডাইমেনশনাল অ্যানালিসিস করে এখানে সবগুলোই একটা থাকে লাগে। লাগুক কি না লাগুক তুমি করো না। পরীক্ষার হলে তোমাকে যেটা দেবে তখন বুঝতে পারবে যে এটা তোমার লাগলো, তাই না? হ্যাঁ আমি হ্যাঁ এখন ম্যাম, তোমাকে এখন আমি তোমাকে বলে দিলাম যে 6 নম্বরটা লাগবে না, পরীক্ষার হলে দেখা গেল এটাই দিল, তখন তুমি বলবে যে আচ্ছা তাহলে 6 নম্বরটা লাগলো। কোনটা লাগবে না লাগবে কি করে বুঝবে তুমি? হ্যাঁ ম্যাম, এগুলো সবগুলো পুরোটা। সবকটা তোমাদেরকে করতে বলা হয় একটাই কারণে, সেটা হচ্ছে তোমরা নিজেরা হাতে কলমে করতে পারছো কিনা। যদি সবকটা করতে পারো তাহলে জানবে যে পৃথিবীর যে কোনো ইউনিট ডাইমেনশন তোমাকে দিক না কেন তুমি সেটা করতে পারবে। ম্যাম এই টর্কিউ মানে সেন্সেই কি? বলবো এটা লাগে। টর্কিউ মানে কি? কি মানে? 16টা মানে কি? যেটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেওয়া আছে ওটা বাংলা মানে? বাবারে ওটা টর্ক, টর্ক নয়। হ্যাঁ হ্যাঁ, টর্ক। টর্কের বাংলা কি হয়? টর্কের কোনো বাংলা হয় বাংলাটা না, ওটা বাংলাতেও টর্ক বলে। বাংলাতেও টর্ক বলেই তো লেখা থাকে, টর্ক হয় রেপ করেই তো টর্ক লেখা থাকে। এই যে ফোর্স ইনটু ডিস্টেন্স এটাই টর্ক হয়। আর ইন ডিটেলস পড়তে গেলে এই তোমাদেরকে যেটা আমি প্রথম থেকেই বলছি যে এই ফিজিক্যাল এন্টিটি গুলো ইন ডিটেলস তোমাদের এখন পড়ার দরকার নেই। করেসপন্ডিং চ্যাপ্টার্স যখন পড়ানো হবে ফিজিক্যাল এন্টিটি গুলো ডিটেলস কি জিনিসটা অ্যাকচুয়ালি সেটার এসেন্স তোমরা পেয়ে যাবে। তোমাদের এখন কোনো দরকার নেই সেটা পড়া। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি ফিজিক্যাল এন্টিটি গুলো দেয়া আছে, তাদের করেসপন্ডিং ফর্মুলা গুলো তোমাদের দরকার। ফর্মুলা গুলো যদি মনে থাকে ওয়েল এনাফ, যদি মনে না থাকে তো তোমরা এই লিস্টটা থেকে দেখে নেবে ফর্মুলা গুলো, অ্যান্ড দেন ফর্মুলা থেকে কিভাবে করেসপন্ডিং ইউনিটস এর বা ডাইমেনশনালি কিভাবে ভাঙা যায় সেইটা স্টেপ বাই স্টেপ করবে। করে যদি দেখো যে যে জিনিসগুলো এখানে লিস্টেড অবস্থায় আছে সেইগুলো তুমি পাচ্ছো তাহলে বুঝবে ইউ হ্যাভ বিন এক্সপার্ট। যদি দেখো এখনো পর্যন্ত পারছো না তাহলে বুঝবে আরো তোমাদের প্র্যাকটিসের দরকার। ওকে, বোঝাতে পেরেছি? ম্যাম আচ্ছা, এই প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি থেকে আমরা নেক্সট দিন স্টার্ট করব। বলো আর কার কি বল। ম্যাম অ্যাকচুয়ালি টর্ক যেটা ওটা ম্যাম মানে ড্রিলিং মেশিন যেভাবে ড্রিল করে ওটা তো টর্কের জন্যই করে না, ঘুরে ঘুরে যে ড্রিলটা করা ওটাকে কি টর্ক বলা যেতে পারে? হ্যালো ম্যাম। বা হচ্ছে টিউবওয়েল বসানোর সময় যে ঘুরিয়ে ঘুরিয়ে টর্ক ব্যাপারটা ম্যাম টর্ক মানে মোচড়। ওই যেখানে
ওকে, আচ্ছা, একজন একজন করে বলো, সবার মাইক অন থাকলে ইকো হবে। হ্যাঁ, টর্ক ব্যাপারটা অ্যাকচুয়ালি আসে যখন রোটেশনাল মোশন অ্যাপিয়ার করে। ওকে, ইয়েস বোঝা ম্যাম, গেল? রোটেশনাল ফোর্স। হুম। এবার যখন তুমি টিউবওয়েলের ক্ষেত্রেও দেখো, একটা যখন টিউবওয়েলের হাতলটা টেপছো, সেখানেও কিন্তু একটা রোটেশনাল ফোর্সই দিচ্ছ তুমি। রোটেশনাল ফোর্স ইয়েস মানে ম্যাম। একটা সেন্টার থাকবে এবং তুমি ফোর্স দেবে। ওকে, ইন ডিটেলস আমরা পরে যখন রোটেশনাল ফোর্স পড়বো, আমি বা স্যার যখন পড়াবেন উনি বলে দেবেন, ঠিক আছে? ওকে আচ্ছা, ওকে। আর কারোর কিছু বলার আছে? যে বলছিলে টর্ক মানে মোচড়, সেটাও একদিক থেকে ঠিক। আর কারোর কোনো প্রবলেম, কোনো কোয়েরি? ওকে, আশা করছি নেই। দেন আই এম এন্ডিং দ্য ক্লাস। ওকে, ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, থ্যাংক ইউ Okay, ম্যাম। ma'am. Thank you. ওকে, থ্যাংক ইউ।